বাংলাদেশের নির্বাচন ঘিরে সয়লাব আন্তর্জাতিক প্রভাবশালী সব গণমাধ্যম। বিবিসির রিপোর্টে ভারতের তীব্র সমালোচনা বাংলাদেশ নীতি নিয়ে। ইরান আবারও বলেছে আমেরিকার যুদ্ধের হুমকিতে তারা ভীত নয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বিরোধে বিপদের মুখে ভারত। বিডিফার্স্ট ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত কিছু খবর এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের খবরে সয়লাব আন্তর্জাতিক প্রভাবশালী সব গণমাধ্যম। আর বিভিন্ন গণমাধ্যমের সব খবরের মূল কথা জামায়াতের আকস্মিক উত্থান ও রকেট গতিতে জনপ্রিয়তা লাভের বিষয়। সোমবার আল জাজিরার ইংরেজি অনলাইনে বাংলাদেশের নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ একটি খবরের শিরোনাম হল বাংলাদেশের জামায়াত লিডার শফিকুর রহমান, দ্য ম্যান এভরিওয়ান ওয়ান্টস টু মিট। এ খবরে একজন চিকিৎসক শফিকুর রহমানের নেতৃত্বে কিভাবে দলটি রাতারাতি এভাবে জনপ্রিয় হয়ে উঠল এবং তার সম্পর্কে গণমানুষের ক্রমাগত আগ্রহের বিষয় তুলে ধরা হয়েছে। অপরদিকে সোমবার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের এক খবরে ভারতের তীব্র সমালোচনা করা হয়েছে বাংলাদেশ নিয়ে দেশটির অতীত ও সাম্প্রতিক ভূমিকার। গত 5 ফেব্রুয়ারি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের খবরে বলা হয়েছে বাংলাদেশের জেনজি জামায়াতে ইসলামের দিকে ঝুঁকে পড়েছে। এর মাত্র 4 দিনের মাথায় সোমবার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে আবারও বাংলাদেশ নিয়ে প্রকাশিত হলো গুরুত্বপূর্ণ একটি খবর। এ খবরের শিরোনাম হলো ইজ বাংলাদেশ ইয়ুথ টার্নিং এগেইনস্ট ইন্ডিয়া। সৌতিক বিশ্বাস লিখিত এই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের আসন্ন নির্বাচন ঘিরে ঢাকার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বর্তমানে মরিয়া হয়ে উঠেছে নয়াদিল্লি ও বেজিং। এই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত দেওয়াল থেকে ভেসে আসছে তীব্র ভারত বিরোধী স্লোগান। বিশ্ববিদ্যালয়টির সমস্ত দেওয়াল, করিডোর, খোলা লন ভরে উঠেছে দিল্লি বিরোধী স্লোগানে। এসব স্লোগানের মূল বিষয় হলো বাংলাদেশের ওপর ভারতের আধিপত্যের অবসান চায় দেশটির তরুণ সমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের উদ্ধৃত উল্লেখ করে বিবিসির প্রতিবেদনে লেখা হয়েছে বাংলাদেশের তরুণ সমাজ মনে করে ভারতের কারণেই শেখ হাসিনা একজন ফ্যাসিবাদী শাসক হয়ে ওঠে। তারাই শেখ হাসিনাকে 1.5 যুগ ক্ষমতায় টিকিয়ে রেখেছে এবং বাংলাদেশের বিষয়ে গভীরভাবে হস্তক্ষেপ করেছে। 2014 সাল থেকে শেখ হাসিনা ভারতের সহায়তায় বারবার নির্বাচনের নামে গোটা জাতির সাথে তামাশা করেছে। ভারতের কারণেই বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে। তাদের এখন একটাই দাবি, দিল্লি নয় ঢাকা। বাংলাদেশে আর দিল্লির আধিপত্য চলবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলমের একটি বক্তব্য উদ্ধৃত করেছে বিবিসি। শফিকুল আলম বলেছেন, বাংলাদেশিদের জিজ্ঞাসা করুন কেন তারা 15 বছরেরও বেশি সময় ধরে স্বাধীনভাবে ভোট দিতে পারেনি, এবং অনেকেই একই উত্তর দেয়, শেখ হাসিনার কর্তৃত্ববাদ এবং ভারতের সমর্থন। তারা আরও বলে যে হাসিনাকে সবসময় ভারত সমর্থন করেছে। শফিকুল আলম ভারতীয় গণমাধ্যমের প্রচারণাকে উদ্বেগজনক বলেও সমালোচনা করেন। সংখ্যালঘু হিন্দুদের উপর পদ্ধতিগত নির্যাতনের দাবিকে একটি বিশাল বিভ্রান্তিকর প্রচারণা বলে উড়িয়ে দেন। তিনি বলেন, বিচ্ছিন্ন ঘটনা ঘটে কিন্তু নিয়মিতভাবে ধর্মীয় সহিংসতা হিসেবে চিত্রিত করা হয়। ভারতীয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন, এসে দেখুন, মানুষের সাথে দেখা করুন এবং দেখুন আসলে কি ঘটেছে এখানে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ভারতের কারণে বাংলাদেশিদের মধ্যে ভারত বিরোধিতা অত্যন্ত গভীরে প্রবেশ করেছে এবং এটা ভারতকে বর্তমানে অনেক ভোগাচ্ছে। কিন্তু তারপরও নয়াদিল্লি হাসিনাকে নিয়েই পড়ে আছে এবং আওয়ামী লীগের প্রতি তারা সমর্থন দিয়ে যাচ্ছে। সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ করেনি ভারত। বাংলাদেশের বর্তমান নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের পরিবর্তে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বাধা ও প্রতিবন্ধকতা আরোপ করছে। উগ্র রাজনৈতিক বক্তব্য অব্যাহত রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। সর্বশেষ IPL ও T20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব নতুন মাত্রায় পৌঁছেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের মানুষ আশা করেছিল হাসিনা পতনের পর বাংলাদেশের প্রতি দিল্লির নীতির পরিবর্তন হবে, কিন্তু উল্টো বাংলাদেশের বিরুদ্ধে তাদের বিদ্বেষ দ্বিগুণ হয়েছে। ঢাকার সাংবাদিক কামাল আহমেদ বিবিসিকে বলেছেন, গত 17 বছর ঢাকা দিল্লিকে সব দিয়েছে, নিরাপত্তা সহযোগিতা, ট্রানজিট, বন্দর, বাণিজ্য কি দেয়া হয়নি ভারতকে, কিন্তু তারপরও বাংলাদেশের বিষয়ে ভারতের কোনো সদিচ্ছার লক্ষণ নেই। কামাল আহমেদের প্রশ্ন, যখন ভারতীয় রাজনীতিবিদরা বাংলাদেশি অভিবাসীদের উইপোকা বলে আখ্যা দেন অথবা গাজা ইসরায়েলের মতো বাংলাদেশকে শিক্ষা দেওয়ার কথা বলেন, তখন বাংলাদেশের মানুষ কিভাবে প্রতিক্রিয়া দেখাবে বলে
আপনি আশা করেন? ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনি ঝুমার সাক্ষাৎকার নিয়েছে বিবিসি। ঝুমা বিবিসিকে বলেন, যখনই আমি ভারতের নাম শুনি আমার মনে হয় এটা আমার শত্রু। ঝুমা বলেন, আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নই, ভারতের বাংলাদেশ নীতির বিরুদ্ধে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ নিয়ে ইরান জাতি ভয়ভীত নয়। আমাদেরকে সেনা সজ্জা বা যুদ্ধের হুমকি দিয়ে কোনো লাভ নেই, হুমকি দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। রোববার ইরানের রাজধানী তেহরানে আয়োজিত একটি অনুষ্ঠানে পশ্চিমা সংবাদ মাধ্যমকে আব্বাস আরাকচি বলেন, ওমানে যুক্তরাষ্ট্রের সাথে যে আলোচনা চলছে তাকে ওয়াশিংটন তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। আমাদের মনে হয় তারা আলোচনার নামে অন্য কৌশল করছে, কিন্তু কোনো কৌশল করে লাভ হবে না। ইরান যুদ্ধের জন্য প্রস্তুত। আমাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিলে আমরা আমাদের সব সাধ্য দিয়ে তা প্রতিহত করব। কারণ ইরান জাতি মরে যেতে রাজি আছে, কিন্তু শত্রুর কাছে আত্মসমর্পণ করে না। আব্বাস আরাকচি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে সমঝোতার কোনো প্রশ্নই আসে না। আব্বাস আরাকচি বলেন, আমরা কেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে এত জোর দিচ্ছি, কেন আমরা কিছুতেই হাল ছাড়ছি না, কেন আমরা আমেরিকার হুমকিকে পরোয়া করি না, এর কারণ হলো আমরা কি করব বা না করব সেটা ঠিক করে দেওয়ার অধিকার আমেরিকার নেই। ইরান একটি স্বাধীন দেশ এবং এটা ঠিক করার অধিকার ইরানের। আমেরিকা কি করবে বা না করবে সেটা যেমন আমরা ঠিক করে দেই না, তেমনি আমরা কি করব সেটাও আমেরিকা ঠিক করে দিতে পারে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্বাস আরাকচি বলেন, আরব সাগর সহ পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা সমাবেশ নিয়ে আমরা ভীত নই, কারণ আক্রান্ত হলে আমরাও পাল্টা আঘাত করব, এটাই আমাদের একমাত্র পথ। এর কোনো বিকল্প পথ আমাদের জন্য আর খোলা নেই। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রেক্ষিতে তেহরান, মস্কো ও বেইজিং এর সাথে যোগাযোগ বৃদ্ধি করেছে বলে খবর বেরিয়েছে। ওমানের শুক্রবার আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে বলেছেন, আমাদের সাথে চুক্তি করো অথবা হামলা মোকাবেলা করো। চুক্তি ইরানকে করতেই হবে। ট্রাম্প বলেন, তোমাদেরকে পারমাণবিক বোমা বানাতে দেওয়া হবে না, এটা নিশ্চিত থাকো। জবাবে ইরান জানায়, জোর করে ও হুমকি দিয়ে আমাদের সাথে অন্যায্য চুক্তি করা যাবে না। উপযুক্ত মনে হলেই আমরা চুক্তি করতে পারি। দীর্ঘদিনের নিবিড় বন্ধুত্ব ভুলে তলোয়ারের শান দিচ্ছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এই দুই আরব দেশ সংঘাতে জড়িত হলে আন্তর্জাতিক বাজারে বাড়বে জ্বালানি তেলের দাম, আর এতে বিপদে পড়বে ভারত। জ্বালানি সংকটের পাশাপাশি এই দুই দেশের জনশক্তি রপ্তানির ক্ষেত্রেও বড় ধরনের ধাক্কা লাগবে ভারতে। ফলে নয়াদিল্লি সতর্কতার সাথে চোখ রাখছে আবুধাবি, রিয়াদ চলমান বিরোধের প্রতি। কারণ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সাথে রয়েছে ভারতের নিবিড় বাণিজ্যিক সম্পর্ক। গত কয়েক দশক ধরে গলায় গলায় ভাব ছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে। এই দুই দেশ বিশ্ব তেলের বাজারে দীর্ঘকাল ধরে আধিপত্য বিস্তার করেছিল। প্রকাশিত খবরে বলা হয়েছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বর্তমান বিরোধের মূলে রয়েছে ইয়েমেন ও সুদান। দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন, সুদান সহ বিভিন্ন অঞ্চলে গৃহযুদ্ধ সহ নানা ধরনের সংঘাত সৃষ্টি করে রেখেছে নিজেদের স্বার্থে। এ বিষয়ে সৌদি আরব অনেক দিন ধরে নীরব ছিল, কিন্তু সংযুক্ত আরব আমিরাতের প্রশ্রয় ইয়েমেনের দক্ষিণে একটি বিদ্রোহী গোষ্ঠী এসটিসি সম্প্রতি লোহিত সাগরে প্রভাব বিস্তারে মরিয়া হয়ে ওঠে। এতে সমস্যা দেখা যায় আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে। কেবল তাই নয়, এসটিসির কারণে সীমান্তবর্তী সৌদি প্রদেশগুলিতেও সমস্যা দেখা দেয়। তারা সৌদি আরবে ঢুকে পড়ার উপক্রম করে। এর ফলে সৌদির সীমান্তবর্তী অঞ্চলে বিদ্রোহ ছড়িয়ে পড়ারও আশঙ্কা দেখা দেয়। ফলে টনক নড়ে সৌদি আরবের। একই সাথে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট বিদ্রোহী এসটিসি বাহিনী হামলা করে ইয়েমেনের কেন্দ্রে সৌদি সমর্থিত সরকারের উপর। এতে আবুধাবির ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত মাসে তিনি হামলা চালান ইয়েমেনে আবুধাবি সমর্থিত এসটিসির ওপর। বিশ্লেষকদের দাবি, গৃহযুদ্ধের জেরে ইয়েমেন দুর্বল হবে এমনটাই ভেবেছিল সৌদি সরকার, যদিও অচিরেই সেই ভুল ভেঙে যায় রিয়াদের। উপসাগরীয় আরব রাষ্ট্রটি বুঝতে পারে দক্ষিণের প্রতিবেশীর ঘরোয়া আগুনের আঁচে পূর্বে তার সীমান্তবর্তী প্রদেশগুলিও। শুধু তাই নয়, সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে ছড়াতে পারে বিদ্রোহের আগুন। ফলে সীমান্ত পেরিয়ে এসটিসির মতো সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা দেশে ঢুকে পড়ুক, সেটা কখনোই চায়নি সৌদি আরব। পশ্চিম এশিয়ায় প্রভাব বিস্তারে বরাবরই ইয়েমেনের আদেন, মুকাল্লা ও সোকোত্রার মতো বন্দরগুলির ওপর নিয়ন্ত্রণ চেয়েছে আবুধাবি।
কারণ ওই তিনটি এলাকা লোহিত ও আরব সাগরের প্রবেশদ্বার হিসেবে চিহ্নিত। সংশ্লিষ্ট বন্দরগুলি হাতে থাকলে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো জ্বালানি সরবরাহ আমির শাহীর পক্ষে অনেক বেশি সস্তা ও সহজ হবে। সেই কারণে সশস্ত্র বিদ্রোহীদের মাধ্যমে ইয়েমেনের মানচিত্রে বড় বদল ঘটাতে চাইছে সংযুক্ত আরব আমিরাত। 2023 সালে সুদানে গৃহযুদ্ধ বাধলে সৌদি ও আমির শাহীর মধ্যে ফাটল আরও চড়াও হয়। সংঘর্ষ পাকিয়ে উঠলে আফ্রিকার দেশটির বিদ্রোহী আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF এর প্রতি সমর্থন জানায় আবুধাবি। আর সেখানকার সরকারি ফৌজ সুদানিজ আর্মড ফোর্সেস বা SAF এর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সৌদি আরব। এর কারণ সেখানকার সম্পদ ও কৌশলগত অবস্থান। গত 3 বছর ধরে চলা গৃহযুদ্ধে সুদানের একাংশ দখল করেছে RSF। কবজা করা এলাকাগুলিতে পৃথক সরকার চালাচ্ছেন তাদের কমান্ডারেরা। আফ্রিকার বৃহত্তম স্বর্ণ উত্তোলনকারী দেশগুলির একটি হলো সুদান। বর্তমানে সেখানকার প্রায় সবকটি স্বর্ণ খনি নিয়ন্ত্রণ করছে ওই বিদ্রোহী আধা সেনা। গৃহযুদ্ধ ও সরকার চালাতে তাদের চাই প্রচুর পরিমাণে টাকা, আর তাই জলের দরে সোনা বিক্রির মেগা অফার আবুধাবিকে দিয়েছে RSF। আমির শাহীর পক্ষে তা ফেরানো ছিল অসম্ভব। লোহিত সাগরের কোলের দেশ সুদানের আবার অবস্থানগত দিক থেকে অন্য গুরুত্ব রয়েছে। এর বিস্তীর্ণ এলাকা আফ্রিকার বিখ্যাত সাহিলের অন্তর্গত, যা প্রকৃতপক্ষে সাহারা মরুভূমি এবং সুদানীয় সাভানা বা তৃণভূমির মধ্যবর্তী এলাকা। সেখানকার প্রাকৃতিক সম্পদের পরিমাণও বিপুল। তাছাড়া সাহিলের জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র এবং জলবায়ু নিয়ে এখনও বহু গবেষণার কাজ বাকি রয়েছে। এগুলি রিয়াদকে সুদানিজ আর্মড ফোর্সেসকে সমর্থন দিতে উৎসাহিত করেছে। সৌদি ও আমির শাহীর সংঘাতের আর একটি কারণ হলো খনিজ তেল। বর্তমানে দুটি দেশই বিশ্বের মুখ্য তেল রফতানিকারী সংগঠন অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা OPEC এর সদস্য। OPEC নিয়ন্ত্রণ করে রিয়াদ। এ ব্যাপারে প্রবল আপত্তি আছে আবুধাবির, কারণ OPEC-এর সদস্যপদ থাকার জন্য তাদের তরল সোনা উত্তোলনের ক্ষেত্রে বেশ কিছু কঠোর নিয়ম মানতে হচ্ছে। এতে লোকসানের মুখে পড়ছে আমির শাহীর সরকার। কিন্তু রিয়েল এস্টেট ও পর্যটন সহ অন্যান্য খাতে বিপুল খরচের জন্য গত কয়েক বছর ধরেই খনিজ তেলের উৎপাদন বাড়াতে চাইছে আবুধাবি। OPEC-এর সদস্য হওয়ায় সেটা করতে পারছে না আমির শাহীর প্রশাসন। এ ব্যাপারে সৌদির যুবরাজ তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেও লাভ হয়নি তাদের। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের দাবি, পাকিস্তান সৌদি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির কারণেও রিয়াদের ওপর আবুধাবির বেড়েছে অবিশ্বাস। সংশ্লিষ্ট সমঝোতাটির পর উপসাগরীয় আরব দেশটিকে পুরোপুরিভাবে ভারতের দিকে ঝুঁকতে দেখা গিয়েছে। নয়াদিল্লির সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি করেছে আমির শাহী। আগামী দিনে ইসরায়েলের সঙ্গেও আবুধাবি ঘনিষ্ঠতা বাড়াতে পারে এবং এর ফলে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও জটিল হবে বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।